যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু এর বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো বেরিয়ে হয়তো তার মাথা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই, আসলে আমি কিন্তু ভয় পাই। হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30 11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো ওই দিয়ে তো আবার তলবারে কামড়ি জ্বালা। এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। নিশ্চয়ই দেখেছেন, ইতিহাস একটা কথা বলে যে পৃথিবীতে মির্জাফর হয় সবসময় কাছের লোকেরা, যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যাদের কাছে আপনি হয়তো আপনার অনেক কিছু তথ্য শেয়ার করছেন, বেশিরভাগ সময় ওই কাছের মানুষগুলো আপনাকে পাশ দেয়। দেখেন তৌহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ ইতিমধ্যে আমরা জানি। তবে অন্যদের জন্য তৌহিদ আফ্রিদি যতটা ভয়ঙ্কর খারাপ, রাহির জন্য এই যে রাহি আজকে যে জায়গাটা অর্জন করছে এটা কিন্তু তৌহিদ আফ্রিদির দেওয়া। তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম, সেই নামটা কার? ভিপি নূরের। গতকালকে যখন ভিপি নূরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন, কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো, এর পরপরই ভিপি নূর একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক ইলিয়াস। কেঁচু খুঁড়তে সাপ না, সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময় তৌহিদ আফ্রিদি যাদের ভরসায় উসলাইতো কুসলাইতো, এদের মধ্যে কারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপি নূরের। কারণ রাহি বলছিল যে ভিপি নূরের সাথে কি বলা হয় যে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ... আচ্ছা, যাই হোক। এরপরে আমরা দেখলাম যে ভিপি নূর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে। সমঝোতা মেলেনি, তাই ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা, কারণ বাদীর বক্তব্য অলরেডি আমরা আফ্রিদির আইনজীবীর মাধ্যমে শুনেছি। কিন্তু এখন ভিপি নূরের যে অবস্থানটা, এই অবস্থানটা বরাবরই মানে মোট কথা আমরা যদি বলতে চাই ভিপি নূরের অবস্থানটা আসলে কি, কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া, বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া, যেদিকে ছাতা ওদিকে বৃষ্টি, এই ভিপি নূরকে যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন। তো আজকে দেখেন তাদের মধ্যে কাপাকাপি কোপাকুপি কামড়াকামড়ি কিন্তু লাগছে, মানে যার হিসাবের বাহিরে যে চলবে, যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকাবাপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে। আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে যে যেমনে পারতেছে ওইভাবে যারে বেচা যারে সাপোর্ট দিয়া টাকা পয়সা ধান্দা কামানো যায়, এটা চলতেছে তলে তলে। আবার হুকুম অমান্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট আমার কাছে, রাহিকে নিয়ে তৌহিদ আফ্রিদির দেওয়া যেই ভিডিওর প্রথম অংশে বক্তব্যটা শুনছিলেন, এই বক্তব্যটা কিভাবে যে সত্য হয়ে গেল। এখন রাহি যে জায়গা থেকে বক্তব্যগুলো দিছে যে ক্যামেরার সামনে তৌহিদ আফ্রিদি এক ক্যারেক্টার, ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আরেকটা ক্যারেক্টার। ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইটা উঠছে। গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম তৌহিদ আফ্রিদির, আমার নিজের কাছে হাসি পাইছে। তো যাই হোক, এ থেকে আসলে শিক্ষণীয় কি? শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি, সব পাখিরা মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। আজকে দেখেন যে কইয়ের কানেকশন কই যাচ্ছে, এলো পাথারি, মানে হজবরল একটা সিস্টেম না। ভিডিও যেমন আপনার কাছে হজবরল লাগতেছে, আমার কাছে হজবরল লাগতেছে যে কোনটার গোড়া কোথায়, কে কাকে শেল্টার দেয়, কে কারে খায়া ফেলে, কে মব সৃষ্টি করতেছে, কে ধান্দা করতেছে, বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে, হুকুমদারি কার, হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমরা যখন জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম। আর দেখা যাক কি হয়, আরো কার কার নাম আসে। নিশ্চয় আমার মতন আপনিও বিশ্বাস করতে পারছেন না। কেউ কেউ কমেন্ট করেছেন যে আফ্রিদিকে ফাঁসানোর জন্য এখন এত সব নাটক করা হচ্ছে, কিন্তু আপনাদের খেয়াল আছে তো মুনিয়ার কথা? কোন মুনিয়া বুঝছেন তো? কুমিল্লার সেই মুনিয়া, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম আনভির, তার সাথেও যে অ্যাক্টিভিটিস ছিল বা এই ঘটনা নিয়ে মামলা টামলা কত কিছু হইল। এখন মুনিয়ার সাথে আনভিরের সম্পর্কের একটা চাঞ্চল্যকর দিক সামনে চলে এসেছে, যেটা মুনিয়া হত্যাকাণ্ডে হয়তো নতুন আরো একটা মোড় সামনে আনতে পারে। দর্শক, এই মুহূর্তে আপনার আফ্রিদির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে আসছে। এর মাঝখানে একজন ভুক্তভোগী নারী, তিনি আফ্রিদিকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী কিছু ফোন রেকর্ডও আপনার গণমাধ্যমের হাতে এসেছে। গণমাধ্যম
কালের কণ্ঠের দাবি, ওই নারীর অভিযোগের সূত্র ধরে যেই সকল ফোন রেকর্ড আসে যেখানে মুনিয়ার বাসায় তৌহিদ আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতারও প্রমাণ পাওয়া যায়। মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মনোনীত নিতে পারে। একটা ফোন কলে মুনিয়া, অন্য এক নারী এবং তৌহিদ আফ্রিদির কিছু কথোপকথন আছে। একটা ফোন কলে আপনার মুনিয়া বলছে, হ্যাঁ কোথায় তুমি, কই, কি করো? তা আফ্রিদি রিপিট ছিল, এই যে আমি ট্রাভেলার মধ্যে আসতেছি। মুনিয়া বলেন, ও কোথায় আসবা? আফ্রিদি বললেন যে তোমাকে পিক করবো রাতে। মুনিয়া বলেন, আচ্ছা ফোন দিও। আরেকটি ফোন কলে কথোপকথনটা এরকম ছিল, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আফ্রিদি বলে যে অফিসে। মুনিয়া বলেন, অফিসে কি গাড়ি চালাও? আফ্রিদি বললেন, না না অফিসে। মুনিয়া বলেন, আচ্ছা এখন কি করবা বলো একটু। আফ্রিদি বলেন, কি করবা মানে বুঝি নাই। মুনিয়া বলে যে মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু। আফ্রিদির বক্তব্য ছিল রাতে রাতে। আরেকটি ফোন কলেও আফ্রিদি বলে, না না মানে আমি ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হচ্ছি, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নাই, আমি একটু ড্রাঙ্ক, তবে চলবে। মুনিয়া বলেন, না সমস্যা কি, ড্রাঙ্ক? আফ্রিদি বলে, আচ্ছা। মুনিয়া বলেন, এখানে বিভিন্ন কথাবার্তা, তো দিন শেষে বলছে যে আমি রাতে আসতেছি। এ সময় মুনিয়া বলেন, এত দুষ্ট কেন তুমি? তো এই যে কথোপকথনগুলা, মুনিয়ার হত্যাকাণ্ড এখন একটা রহস্য হয়ে গেছে। এখান থেকে বসুন্ধরা গ্রুপের যিনি এমডি আছেন সায়েম সোবান আনভির, তিনি এক ধরনের খালাস পেয়ে গেছেন। ওই সময় বেশ কিছু দাবি ছিল যে মুনিয়ার মার্ডার নিয়ে অনেকটা কনফ্লিক্ট ছিল, আত্মহত্যা যদিও আমরা দেখছি, তার বোন এখনো দাবি করছে। এর মাঝখানে এই যে তৌহিদ আফ্রিদির ইস্যুটা, এটা কিন্তু নতুন আর একটা মোড় নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলা তথ্য এখন কিভাবে সামনে আসছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর বক্তব্য, দীর্ঘদিন সম্পর্কে ছিল তৌহিদ আফ্রিদি তার সাথে। এরপর হঠাৎ করে তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে আফ্রিদিকে বিয়ের স্বপ্ন তার শেষ হয়ে যায়। তার বক্তব্য, আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক আছে, মুনিয়া নামের একটা মেয়ে ছিল, তার সাথেও আফ্রিদির সম্পর্ক। এগুলো জেনে আমি ওর সাথে রাগারাগি করি, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবাসতাম। তো আমি ওকে বলার পর খুব বাজেভাবে রিয়েক্ট নেয়। এক সময় এরকমও বলে, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেই রকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি সেও আমাকে হত্যার হুমকি দেয়। এরপরই সাংবাদিকরা দাবি করে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে একটা দাবি তুললেন মুনিয়া যেটা মারা গেছে, আবার এই ইস্যুটা সামনে আনলেন। তো তখন সে কিছু ফোন রেকর্ড সম্ভবত আপনার গণমাধ্যমকে দিয়েছে, অথবা গণমাধ্যম এই নারীর অভিযোগকে সূত্র ধরে এখন আফ্রিদির বা মুনিয়ার ফোন কল রেকর্ডের ডেটা এগুলো ম্যাচ করার পরে এই কথোপকথনগুলো তারা রেকর্ডেড পেয়েছে। আফ্রিদির কপালে কিন্তু মানে শনি লাগতেছে, একের পর এক যে চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তার যে স্বেচ্ছাচারিতা ছিল, সেগুলো কিন্তু এখন সামনে আসছে। দেখা যাক আর কি কি বের হয়।